ডিএম সাহেব সরকারি গাড়িতে কোথাও যাচ্ছিলেন। পথে তার স্ত্রীর সাথে দেখা হলো, যিনি একটি ধাবা চালাচ্ছিলেন। তারপর যা ঘটল তা দেখে মানবিকতা কেঁদে উঠল। সকালবেলা ছিল, শীতের হালকা কুয়াশা তখনও পুরোপুরি কাটেনি। সূর্য গমের ক্ষেতের আড়াল থেকে লাল ডিমের মতো উঠছিল এবং হাইওয়েতে লম্বা লম্বা ট্রাকের সারি এমনভাবে এগোচ্ছিল যেন ঘুমে চলা কোনো প্রাণী। সেই রাস্তায় হঠাৎ নীরবতা ভেঙে লাল বাতিওয়ালা সাদা সরকারি গাড়ির বহর এগিয়ে আসছিল। সাইরেনের শব্দ বাতাস চিরে দিচ্ছিল এবং রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা মানুষজন নিজে থেকেই 2 পা পিছিয়ে যাচ্ছিল। কেউ হাত জোর করছিল, কেউ সালাম দিচ্ছিল, আবার কেউ শুধু দূর থেকে দাঁড়িয়ে দেখছিল যে কোনো বড় অফিসার যাচ্ছেন। গাড়ির সামনে পাইলট জিপ, পেছনে পুলিশের বোলেরো আর মাঝে চকচকে এসইউভি, যার কালো কাচের ভেতরে জেলা ম্যাজিস্ট্রেট অভয় প্রতাপ সিং বসেছিলেন। সাদা কুর্তা পায়জামা, উপরে নেহরু জ্যাকেট, চোখে হালকা চশমা, মুখমণ্ডল কঠোর, ঠোঁট সোজা, যেন হাসতে তিনি বহু বছর আগে ভুলে গেছেন। তার ঘড়ির কাঁটাও যেন আদেশের ওপর চলত। সব কিছু সময় মতো, প্রতিটি সিদ্ধান্ত কঠোর। জেলায় তার খুব নাম ছিল। মানুষ বলতো তিনি মানুষ কম আর আইন বেশি। কোনো সুপারিশ শোনেন না, কারোর ফোন ধরেন না, ঘুষের তো প্রশ্নই ওঠে না। কিন্তু এই সততার পেছনে একটা শীতলতাও ছিল যা সম্পর্কগুলোকে জমিয়ে দেয়। গাড়ির ভেতরে ফাইল খোলা ছিল। ড্রাইভার রিয়ার ভিউ মিরার দিয়ে বারবার তার দিকে তাকাচ্ছিল। পিএ ট্যাবলেটে পরের কর্মসূচি জানাচ্ছিল। স্যার, 9টার সময় ব্লক পরিদর্শন, 10:30টায় স্কুল উদ্বোধন, দুপুরে মন্ত্রী মহোদয়ের কল। অভয় শুধু বাস বলে জবাব দিচ্ছিলেন। বাইরের দুনিয়ার সাথে তার সম্পর্ক ছিল শুধু আদেশ পর্যন্ত সীমাবদ্ধ। হঠাৎ গাড়ি ক্ষেতের মাঝখানের রাস্তা দিয়ে যাওয়ার সময় বাতাসে গোবর পোড়ানোর গন্ধ, তাজা মাটির সুবাস আর দূরে জ্বলতে থাকা কাঠের ধোঁয়া মিশেছিল। এটি সেই এলাকা যেখানে তার শৈশব কেটেছিল। কিন্তু তিনি জানালার কাঁচ আরও ওপরে তুলে দিলেন যাতে স্মৃতির হাওয়া ভেতরে না আসতে পারে। তখনই পেটে হালকা জ্বালা অনুভব করলেন। রাত থেকে কিছু খাওয়া হয়নি। ড্রাইভার সাহস করে বলল, স্যার, সামনে একটা ধাবা আছে, পরিষ্কার মনে হচ্ছে, 5 মিনিট থামলে চা পাওয়া যাবে। অভয় প্রথমে মানা করার জন্য ঠোঁট খুললেন, তারপর কেন যেন চুপ হয়ে গেলেন এবং মাথা নেড়ে সায় দিলেন। বহরটি ধীরে ধীরে রাস্তার ধারে মোড় নিল। ধুলোর মেঘ ঘুরিয়ে একটি ছোট ধাবার সামনে গিয়ে থামল। টিনের ছাদ, ইটের আধো তৈরি দেয়াল, বাইরে খাট ও বেঞ্চ পাতা। 2-3টি ট্রাক আগে থেকেই দাঁড়িয়েছিল। চুলা থেকে ধোঁয়া উঠছিল। বোর্ডে ফ্যাকাশে রঙে লেখা ছিল, মা অন্নপূর্ণা ধাবা, শুদ্ধ দেশি খাবার। পুলিশরা আগে নামল, এদিক ওদিক নজর বুলালো। তারপর ড্রাইভার দরজা খুলল। অভয় নিচে নামলেন। জুতো ধুলোর মধ্যে হালকা দেবে গেল। তার হঠাৎ অদ্ভুত লাগল, যেন বহু বছর পর মাটি তাকে স্পর্শ করেছে। ধাবার ভেতর থেকে বাসনের শব্দ, তন্দুরের রুটি শেখার আওয়াজ আর কোনো মহিলার হালকা কাশির শব্দ শোনা যাচ্ছিল। একটি রোগা ছেলে দৌড়ে এলো। সাহেব বসুন, এখনই চা আনছি। অভয় খাটে বসলেন না, রুমাল দিয়ে বেঞ্চ পরিষ্কার করে বসলেন। নজর ঘুরতেই দেখলেন চুলার পাশে একজন মহিলা দাঁড়িয়ে আছেন। শাড়ির আঁচল কোমরে গোজা, হাতে আটা মাখা, কপালে ঘামের ফোঁটা, চুলে আলগা খোপা। মুখমণ্ডল রোদ আর ধোঁয়ায় তামাটে হয়ে গেছে, কিন্তু তাতে এক অদ্ভুত শান্তি ছিল। তিনি তন্দুর থেকে রুটি বের করছিলেন, অন্যটি লাগাচ্ছিলেন, তারপর ডালে ফোড়ন দিচ্ছিলেন। প্রতিটি নড়াচড়ায় অভ্যাসের ক্লান্তি আর বাধ্যবাধকতার শক্তি ছিল। অভয়ের নজর মাত্র এক মুহূর্তের জন্য তার ওপর গেল, এবং সেই মুহূর্তেই যেন কেউ সময় থামিয়ে দিল। হাতের ফাইল নিচে পড়ে গেল, শ্বাস আটকে গেল, হৃৎপিণ্ড হঠাৎ জোরে ধকধক করতে শুরু করল। চোখ বড় হয়ে গেল, কারণ ওই মুখটি অপরিচিত ছিল না। ওই মুখটি ছিল তার জীবনের সবচেয়ে পরিচিত মুখ। সেই নাক, সেই চোখ, সেই কপালের ছোট তিলটি শুধু চেল্লা ছিল না। বহু বছর আগে যে হাসি ওই মুখে থাকত, তার জায়গায় এখন নীরবতা। অভয়ের গলায় কিছু একটা আটকে গেল। না, এটা হতে পারে না। মস্তিষ্ক বলছিল ভুল হচ্ছে, কিন্তু মন চিনে ফেলেছিল। তিনি ছিলেন শিয়া, তার স্ত্রী, যাকে তিনি 4 বছর আগে পেছনে ফেলে এসেছিলেন, শহরের নতুন জীবনের জন্য, অহংকারের জন্য, নিজের বড় স্বপ্নের জন্য। সেই শিয়া আজ এই ধোঁয়ায় ভরা ধাবায় দাঁড়িয়েছিলেন, হাতে পোড়া দাগ, পায়ে ছেঁড়া চটি, তবুও সোজা ও মজবুত, কোনো অভিযোগ ছাড়াই কাজ করে যাচ্ছিলেন। ছেলেটি ডাক দিল, মালকিন, সাহেবদের জন্য 2 কাপ চা।
শিয়া এদিকে না তাকিয়েই জবাব দিলেন, এই তো আনছি। তিনি স্টিলের গ্লাস নিলেন, চা ঢাললেন এবং ধীরে ধীরে হেঁটে বাইরে এলেন। অভয়ের হৃৎপিণ্ড তখন বুক চিলে বেরিয়ে আসার মতো অবস্থা। তিনি চাইছিলেন শিয়া তাকে চিনে ফেলুক, একবার অন্তত তাকাক, কিছু বলুক, কিন্তু শিয়া তার সামনে এসে থামলেন, চা টেবিলে রাখলেন এবং অত্যন্ত সাধারণ গলায় বললেন, সাহেব, গরম আছে, সামলে। সেই আওয়াজে কোনো কাঁপুনি ছিল না, কোনো বিস্ময় ছিল না, যেন তিনি তাকে চেনেনই না। গ্লাস ধরার সময় অভয়ের আঙুল কেঁপে উঠল। চায়ের গরমের চেয়ে তার ভেতরের অস্থিরতা বেশি পড়ছিল। তিনি ধীরে ধীরে তার মুখ দেখার চেষ্টা করলেন, কিন্তু শিয়া ততক্ষণে ফিরে গিয়েছেন চুলার দিকে। পুলিশরা হাসাহাসি করছিল, ড্রাইভার বিস্কুট খাচ্ছিল, দুনিয়া নিজের মতো চলছিল, শুধু অভয়ের ভেতরে ঝড় বইছিল। তার মনে পড়ল সেই দিনের কথা, যখন শিয়া নিজের গয়না বিক্রি করে তার পড়ার খরচ দিয়েছিলেন। সেই রাত যখন দুজনে এক কম্বলে গুটিসুটি মেরে ভবিষ্যতের স্বপ্ন দেখতেন। সেই সকাল যখন রাগের মাথায় তিনি বলে দিয়েছিলেন, আমার উপর বোঝা হয়ে থেকো না। আর সেই দিনই সিয়া চুপচাপ গ্রামে ফিরে গিয়েছিলেন। এরপর তিনি আর কোনোদিন পেছনে ফিরে তাকাননি। আজ ভাগ্য তাকে সেই মোড়েই এনে দাঁড় করিয়ে দিয়েছে। অভয় প্রথমবারের মতো নিজেকে খুব ছোট মনে করলেন। তার সমস্ত ক্ষমতা, পদমর্যাদা, গাড়ি, সাইরেন সব অর্থহীন মনে হচ্ছিল। সামনে দাঁড়িয়ে থাকা মহিলাটি তার চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিলেন। চায়ের প্রতিটি চুমুক তার গলায় কাটার মতো বিঁধছিল। তিনি ওঠার চেষ্টা করলেন, কিন্তু পা ভারী হয়ে গেল। আবার সিয়ার দিকে তাকালেন। ধোঁয়ার মাঝে তার ছায়া ভাসছিল। তখনই ভেতর থেকে এক অদ্ভুত সত্য জেগে উঠল, যা তিনি জীবন থেকে মুছে ফেলেছিলেন। জীবন তাকেই সবার আগে সামনে এনে দাঁড় করিয়েছে। সেই মুহূর্তে তার মনে হলো, এই সফর কোনো সরকারি পরিদর্শনের নয়, বরং তার নিজের শাস্তির ছিল। যাকে তিনি দুর্বল মনে করে পেছনে ফেলে এসেছিলেন, সেই মহিলাটি তার সবচেয়ে বড় শক্তি হিসেবে প্রমাণিত হলেন। ধাবার বাইরে বেঞ্চে বসে থাকা অভয়ের সামনে চায়ের গ্লাস রাখা ছিল, কিন্তু দৃষ্টি অন্য কোথাও আটকে ছিল। ধোঁয়ার ওপারে দাঁড়িয়ে থাকা সিয়াকে দেখেই তার মন 4 বছর পেছনে চলে গেল, যেন কেউ স্মৃতির পুটলি খুলে দিয়েছে। সেই গ্রাম, সেই কাঁচা রাস্তা, সেই বটগাছের তলায় পঞ্চায়েত, সেই বিয়ের আসর যেখানে গাঁদা ফুলের সুবাস আর ঢোলের শব্দে মহিলারা গান গাইছিল। সিয়া লাল শাড়িতে লজ্জায় মাথা নিচু করে বসেছিলেন। অভয় তখন একদম আলাগা ছিলেন, রোগা, সাধারণ, পকেটে টাকা নেই, কিন্তু মনে আগুন ছিল। পুরো গ্রাম জানত ছেলেটি মেধাবী, বড় অফিসার হবে। সিয়া তাকে প্রথমবার ওখানেই দেখেছিলেন এবং পরে সখীদের বলেছিলেন, এই ছেলে অনেক দূর যাবে, আমি তার সাথে চলব। বিয়ের পর তাদের ঘর বলতে কোনো ঘর ছিল না। মাটির দেয়াল, টিনের ছাদ, বর্ষায় জল পড়ত, শীতে হাড় কাঁপানো হাওয়া লাগত, কিন্তু ভেতরে এত আপন্নত ছিল যে দুনিয়ার কোনো অভাব অনুভব হতো না। রাতে লণ্ঠনের আলোয় অভয় বই নিয়ে বসতেন, আর সিয়া পাশে বসে চা বানিয়ে দিতেন। কখনো মাথা টিপে দিতেন, কখনো বলতেন, তুমি শুধু পড়ো, বাকি সব আমি সামলে নেব। তার কথায় ভরসা এত গভীর ছিল যে অভয়ের মনে হতো তিনি সত্যি কিছু পড়তে পারেন। সকাল 4টায় তিনি নিজে উঠতেন, কুয়ো থেকে জল ভরতেন, চুলা জ্বালাতেন এবং 2টি শুকনো রুটি ও নুন লঙ্কা বেঁধে তাকে পড়তে পাঠিয়ে দিতেন। এমন অনেক দিন গেছে যখন ঘরে সবজি ছিল না। তিনি নিজে না খেয়ে বলতেন তার খিদে নেই। একবার পরীক্ষার ফর্ম ফিল-আপের টাকা ছিল না। তখন সিয়া নিজের মায়ের দেওয়া 2টি চুড়ি খুলে বাজারে গিয়ে বিক্রি করে এসেছিলেন। তার হাত খালি ছিল, কিন্তু মুখে ছিল এক অদ্ভুত হাসি। তিনি টাকাগুলো অভয়ের সামনে রেখে বলেছিলেন, এবার আর বাহানা চলবে না, অফিসার হতে হবে। সেদিন অভয় কেঁদে ফেলেছিলেন। বছরের পর বছর কঠোর পরিশ্রমের পর যখন রেজাল্ট এলো এবং তার নাম লিস্টে ছিল, তখন পুরো গ্রাম ঢোল বাজাচ্ছিল। ট্রেনিংয়ের জন্য শহরে যেতে হলো। নতুন পৃথিবী, বড় লোক, বড় বাড়ি, চকচকে রাস্তা, আর সেখান থেকেই অভয় ধীরে ধীরে বদলে যেতে লাগলেন। প্রথমে প্রতিদিন ফোন আসত, তারপর সপ্তাহে একবার, তারপর কখনো কখনো। সিয়া ঘন্টার পর ঘন্টা দরজায় বসে আকাশের দিকে তাকিয়ে থাকতেন। যখন ফোন আসত তার গলায় আনন্দ উপচে পড়ত, কিন্তু ওপাশ থেকে উত্তর আসত ছোট, ব্যস্ত আছি, পরে কথা বলছি। ট্রেনিংয়ের বন্ধুরা মজা করত, গ্রামের বউ হে, তুমি অফিসার হবে,
ইমেজ বজায় রাখো। এ কথাগুলো ধীরে ধীরে তার ভেতরে ঢুকে গেল। পোস্টিং পাওয়ার পর সরকারি বাংলো, গাড়ি, চাকর, মিটিং, পার্টি, বড় অফিসারদের স্ত্রীরা ইংরেজিতে কথা বলতো, শাড়ির বদলে গাউন, হাতে মদের গ্লাস। আর সেই ভিড়ে অভয় যখন সিয়ার সাধারণ শাড়ি, ছেঁড়া চটি আর গেয়েও কথা মনে করতেন, তখন তিনি কুঁকড়ে যেতেন। তিনি তাকে শহরে ডেকেছিলেন ঠিকই, কিন্তু সিয়া আসার পর যেন বাড়িতে নিস্তব্ধতা নেমে এলো। সিয়া চেষ্টা করতেন মানিয়ে নেওয়ার, নতুন জামাকাপড় পরতেন, চামচ দিয়ে খাওয়া শিখেছিলেন, কিন্তু মানুষ তবুও টিপ্পনি কাটত। কেউ হাসত, কেউ দয়া দেখাতো, আর প্রতিটি খোঁচা অভয়কে ভেতর থেকে ক্ষতবিক্ষত করত। কিন্তু তিনি তার হাত ধরার বদলে তার থেকে দূরত্ব তৈরি করে নিলেন। এক রাতে সিয়া যখন জিজ্ঞেস করলেন, আমি কি কিছু ভুল করছি, অভয় রেগে গিয়ে বললেন, আমায় নাটক দেখিও না, আমায় ইমেজ দেখতে হয়। এ কথাগুলো হাতুড়ির মতো পড়ল। তারপর থেকে অশান্তি বাড়তে লাগলো, এবং একদিন রাগের মাথায় অভয় বলে দিলেন, তুমি গ্রামেই ভালো, এখানে তোমাকে বোঝা মনে হয়। এ শুনে সিয়ার মুখ পাথরের মতো হয়ে গেল। তিনি কিছু বললেন না, আলমারি থেকে নিজের দুজোড়া কাপড় বের করলেন, আর সকালের প্রথম বাস ধরলেন। কাউকে দোষ না দিয়ে তিনি নিজের গ্রামে ফিরে এলেন। গ্রামে ফিরে তিনি কারো কাছে হাত পাতলেন না। রাস্তার ধারে পড়ে থাকা ফাঁকা জমিতে ধার করে টিনের ছাদ দিলেন এবং ধাবা শুরু করলেন। অভয় নিজের কেরিয়ারের সিঁড়ি চড়তে থাকলেন, প্রমোশন, সম্মান, পুরস্কার। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, সাফল্যের পরেও রাতে ঘুম আসত না। আর আজ ভাগ্য তাকে সেই ধাবা এনে দাঁড়া করালো, যেখানে তার স্ত্রী একাই নিজের দুনিয়া সামলাচ্ছেন। চুলার ধোঁয়া উঠছিল, আর অভয়ের চোখে প্রথমবারের মতো জল এলো, কারণ আজ তিনি দেখতে পাচ্ছিলেন অফিসার হওয়ার দৌড়ে তিনি সবচেয়ে দামি জিনিসটি হারিয়েছেন। ড্রাইভার বারবার জিজ্ঞেস করছিল, স্যার কি যাব, কিন্তু তিনি হাতের ইশারায় না করলেন। তিনি ধীরে ধীরে ধাবার ভেতরে গেলেন। সিয়াকে গিয়ে জিজ্ঞেস করলেন, কেমন আছো সিয়া? সিয়া রুটি উল্টাতে উল্টাতে বললেন, ডাল গরম আছে, খাবেন তো, বসুন। এই দূরত্ব অভয়কে বিদ্ধ করছিল। তিনি আবার ডাকলেন, সিয়া। এবার সিয়া মাথা তুলে সোজা চোখে তাকালেন। সেই চোখে কোনো অভিযোগ ছিল না, কোনো প্রেমও ছিল না, শুধু ছিল ক্লান্তি। তিনি বললেন, সাহেব, নাম ধরে ডাকবেন না, কাস্টমার অপেক্ষা করছে। অভয় বাইরে এসে মাথায় হাত দিয়ে বসলেন। তখনই এসডিএম এর ফোন এলো, স্যার, হাইওয়ে চওড়া করার কাজ শুরু করতে হবে, দখল সরাতে জেসিবি বেরিয়ে গেছে। অভয় ফাইল খুলে দেখলেন যে ধাবাটি ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে, তাতে তার নিজের স্বাক্ষর আছে। তিনি সিয়ার তন্দুরের থেকে তাকালেন, যা তিনি নিজের হাতে করেছিলেন। আগামীকাল সেখানে বুলডোজার চলবে। অভয় বুঝতে পারলেন, আগে তিনি স্ত্রীকে ছেড়েছিলেন, আর এখন নিজেই তার ঘর ভাঙতে চলেছেন। তার মনে হলো এই লাল বাতি যেন কোনো তাজ নয়, বরং এক বোঝা। পরদিন সকালে বুলডোজার এলো, পুরো গ্রাম জড়ো হলো। সিয়া নিজের ধাবার সামনে এসে দেয়াল হয়ে দাঁড়িয়ে পড়লেন। জেসিবি যখন এগোতে যাচ্ছিল, তখনই সাইরেন বাজিয়ে অভয়ের গাড়ি এলো। তিনি গাড়ি থেকে নেমেই জেসিবি থামিয়ে দিলেন। কর্মচারী বলল, স্যার, নিয়ম অনুযায়ী এটা সরাতে হবে। অভয় বললেন, নিয়ম মানুষের জন্য, মানুষ নিয়মের জন্য নয়। তিনি সবার সামনে স্বীকার করলেন তিনি ভুল করেছিলেন। তিনি বললেন, যতক্ষণ বিকল্প ব্যবস্থা না হবে কোনো মেশিন চলবে না। মিডিয়ার সামনে তিনি বললেন, বুলডোজার শেষ বিকল্প হওয়া উচিত, প্রথম নয়। বুলডোজার ফিরে গেল। অভয় সিয়ার কাছে গিয়ে ক্ষমা চাইলেন। তিনি বললেন, আমি সাহেব হিসাবে নয়, তোমার অধিকার ফিরিয়ে দিতে এসেছি। ধাবাটি একটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীর নামে চালিত হতে শুরু করলো। সন্ধেবেলায় দুজনে বাইরে খাটে বসলেন। অভয় সিয়ার হাত ধরে বললেন, আমি আবার চেষ্টা করতে চাই। সিয়া দীর্ঘশ্বাস ফেলে বললেন, ক্ষমা করা সহজ নয়, কিন্তু ঘৃণা বয়ে বেড়ানো আরও কঠিন। আমি চেষ্টা করতে পারি। সেই রাতে অভয় আর ডিএম ছিলেন না, ছিলেন একজন স্বামী, যিনি দেরি করে হলেও বাড়ি ফিরেছেন। কখনো কখনো বড় জয় নিজের পদ বাঁচানোই নয়, বরং কারো হাত ধরে পাশে চলায় থাকে।